সমস্যাটা একটা সমস্যা ডেফিনেটলি সমস্যা, এবং বহু মানুষের মধ্যেই এই সমস্যা হয়। এবার আপনি বলবেন যে দেবাশিস শুরু করার সময় 3বার সমস্যা বলল, কারণ সমস্যাটা রিয়েলি ডিফিকাল্ট। কিন্তু একটা মজার ব্যাপার আছে যে অঞ্চল ভিত্তিতে এই রোগের নাম বা সমস্যাটা নানান রকম ভাবে মানুষের দ্বারা তাদের অভিব্যক্তিতে আসে। গ্রামের দিকের মানুষ ডাক্তারবাবুর কাছে এসে হাত জোড়, মানে যন্ত্রণা ক্লিষ্ট মুখে ডাক্তারবাবুর কাছে এসে হাত জোড় করে এসে বলে রগের উপর রগ উঠে গেছে, রগের উপর রগ উঠে গেছে। শহরের দিকের মানুষ তারা বলেন, যারা একটু মানে এডুকেশন যাদের আছে তারা বলেন যে মাসল ক্র্যাম্প। এমনকি যারা স্পোর্টস ফেটার্নিটি তাদের মধ্যেও এই বক্তব্যটা শোনা যায়। বিভিন্ন পেশার মানুষ বিশেষতই মাসল ক্র্যাম্পে ভোগেন। আমি অনেক ট্রাফিক সার্জনকে বলতে শুনেছি যে মাসল ক্র্যাম্প হচ্ছে, আমারই বন্ধু একজন আছে, খুব মাসল ক্র্যাম্প হচ্ছে, দাঁড়িয়ে ডিউটি করতে পারছি না। বহু মানুষ যারা বিভিন্ন শপিং কমপ্লেক্সে কাজ করে, যেহেতু আমার খুব নিকটাত্মীয় শপিং কমপ্লেক্সের সঙ্গে যুক্ত, তারাও বলে যে তাদের নাকি মাসল ক্র্যাম্প হয়। অ্যাকচুয়ালি মাসল ক্র্যাম্প কেন হয় বা কি রোগটা কি, হোয়াট ইজ মাসল ক্র্যাম্প, এই বিষয় নিয়ে আজকে জানবো। কারণ এটা বহুল চর্চিত, বহুল প্রচলিত, বহু মানুষ শ্রুত, বহু মানুষ শুনেছেন, বলেছেন, কিন্তু এর সঠিক ব্যাখ্যা হয়তো আপনাদের কাছে অনেকের কাছেই শোনা নেই। আমার খুব ভালো লাগছে, এটা আমার কাছে একটা খুব বড় প্লেজার যে আমার সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর এম রয় রয়েছে। হিউজ এক্সপিরিয়েন্স, একটা বিরাট অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার জায়গা থেকে দাঁড়িয়ে মাসল ক্র্যাম্প কি বলবেন এই হেলথ লাইনে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। হোয়াট ইজ মাসল ক্র্যাম্প? আচ্ছা, এটা বলি, আমার কাজটা অনেকটা সহজ হয়ে গেল। যে প্রথমে যে ব্যাপারটা অনেকটাই ব্যাখ্যা হয়ে গেছে, রিয়েলি তাই। যেটা হলো গিয়ে মাসল ক্র্যাম্প, আর নর্মালি কি হয়, মাসলের সংকোচন প্রসারণ তো হয়, তা নাহলে আমি যে হাতটা ভাঁজ করছি, সোজা করছি, তার মানে সংকোচন হচ্ছে, আবার রিল্যাক্সেশনটা হচ্ছে, এটা হয়। মাসল ক্র্যাম্পটা যেটা হয় সেটা হলো গিয়ে সংকোচন করছি কিন্তু ভেরি পেনফুল, এবং আমি নিজে ইচ্ছা করে এটাকে করতে গেলে আরও ব্যথা হয়। এটাই হলো গিয়ে মাসল ক্র্যাম্প। বিশেষ করে আমাদের পায়ে, যে কথাটা আপনি শুরু করলেন, যে ট্রাফিক পুলিশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, এক্সারশন হয়, বা অ্যাথলিটরা যারা ছোটাছুটি করছেন বা পায়ের হাতের মাসলের কাজ আছে, তাদের মাসলগুলো স্ট্রেন এমন পেনফুল একটা কন্ট্রাকশন হলো হয়ে এটা প্রচণ্ডভাবে একটা শক্ত হয়ে যায় মাসলটা। সেই ইচ্ছা করলেও ওটা রিল্যাক্স করতে পারে না, করতে গেলে আরও ব্যথা পায়। এটাই হলো গিয়ে মাসল ক্র্যাম্প অ্যাকচুয়ালি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, কেন মাসল ক্র্যাম্প হয় ডাক্তার? হ্যাঁ, ওই যেটা বলছিলাম, আপনাদের অ্যানালিসিসে কি বেরিয়েছে? যারা আর কি ওভার এক্সারসাইজ করে, বেশি ছোটাছুটি করলে, তার মানে জিম করতে গেলেও হতে পারে। হ্যাঁ, হতে পারে তো, ওভার জিম করলাম। আচ্ছা, বা যারা ছোটাছুটি করছেন, যা লং স্ট্যান্ডিং, লং ওয়ে একটা টাইমের ধরে দাঁড়িয়ে আছেন, তাদের হতে পারে। যেটা শপিং মলের কথা হলো, বা এনি সেলস পারসন। আমি আপনাকে ইউনিক প্রফেশন বলতে, আমার কাছে কিন্তু এগুলো, এবং মাথায় রাখবেন একদম বাস্তব ঘটনা। একটা বিষয়ও কিন্তু আমি কোনো কপি বুক করে বলছি না। আমরা সুন্দরবনে ঘুরতে গেছিলাম, তো সেখানে যখন পাখিরালয়ে রয়েছি, ওই পাখিরালয় বলার জায়গা যখন সুন্দরবনে থাকা যায়, তো একজন কাঁকড়া বিক্রি করতে এসছে আমাদের ওখানে। কাকু আপনি কি করেন, এই সেই কথা বলাতে তুমি হঠাৎ করে কথা বলতে বলতে করে চিৎকার করে উঠলেন। কারণ কি হলো, কি ব্যাপার? আমি বলছি কিছু কামড়ে ঠামড়ে দিল কিনা। বলছে না, এই আমরা ডিঙি নিয়ে বেরোই, ডিঙি বাওয়ার কাজ করে, বৈঠা বেয়ে বেয়ে সুন্দরবনে ওরা কাঁকড়া ধরে এবং মাছও ধরে। তো তার আমি আজ থেকে আমি 4 বছর আগে সুন্দরবন গেছি। আমার সেই কথা আজকে যখন ডাক্তারবাবু বলছেন, আমার পরিষ্কার ছবির মতো সামনে আসছে। তো সেই লোকটারও কিন্তু মাসেলে খুব ব্যথা। তাই আমি বলে আপনি আমি বলছি হাড়ের কিছু হয়েছে, মানে আমি বলে আপনি এক্স রে করেননি? বলছি এক্স রে করিয়েছি, হাড়ে কিচ্ছু হয়নি, কিন্তু এরকম একটা ব্যথা মাসলের ব্যথা। তো এই প্রফেশনের মধ্যে মানে দেখুন কত ডিফারেন্ট। আমাদের এখানে নৌকা বাওয়ার লোক এই শহর কলকাতায় লোক ভাবতেই পারে না, কিন্তু তারও মাসল ক্র্যাম্প কোনো নির্দিষ্ট ভৌগোলিক গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। যে মাসল ক্র্যাম্পের কিছু এক্সিবিশন, মানে আমাদের এখানে একদম সরাসরি প্র্যাকটিক্যাল কিছু এক্সিবিশন আপনাদের এই অনুষ্ঠানে দেখানো হবে, সেটাও ডাক্তারবাবু দেখাবেন। কিন্তু তার আগে আমি জানতে চাইবো, এই যে মাসল ক্র্যাম্প হলে এটা কতদিন পর্যন্ত থাকতে পারে,
বা কতটা পেইনফুল হতে পারে, বা এর অ্যাডভার্স এফেক্ট কি হতে পারে, কতটা খারাপ দিকে যেতে পারে, আমরা যতটা পারবো আলোচনা করে দেবো স্বল্প সময়ের মধ্যে। যেটা মাসল পেইন, যেটা ক্র্যাম্প বলছি, এটা সাধারণ মাসলের সংকোচন প্রসারণ নয়। অর্থাৎ হঠাৎ মাসলটা যে কোনো কারণেই হোক একটা স্টিমুলেটেড হলো, সেই মাসলটা এত অ্যাবনর্মালি একটা টাইট হয়ে গেল এবং প্রচণ্ড পেনফুল সেই অবস্থা। একে আপনি যদি মানে খুলতে যান, মানে আরো সোজা করতে যান, আরো ব্যথা হবে। এবার এই ঘটনাটা কেন ঘটে? ইউজুয়ালি যেটা বলা হলো যে একটা স্ট্রেস, স্ট্রেন বা ওভার এক্সারসাইজ, এটা তো একটা কারণ বটেই। আর তাছাড়া হলো গিয়ে অ্যাথলিট যারা, তারা বা পরিশ্রম করছেন, রোদের মধ্যে যারা আছেন, তাদের জল বেরিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, অর্থাৎ যে কথাটা বলতে চাই ডিহাইড্রেশন। আপনি যদি জল কম খান, সারাদিনে যতটা জলের আমাদের রিকোয়ারমেন্ট তার চেয়ে কম খান, তাহলে কিন্তু আমাদের একটা ডিহাইড্রেশনের জন্য নার্ভগুলো আর একটু ইরিটেটেড হয়, স্টিফ হয়ে যায়, ইরিটেট হয়। আসলে কি হয়, মাসল ক্র্যাম্পটা হচ্ছে কেন, আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল আসছে, যে মাসলের যেখানে গিয়ে ওই নার্ভটা গিয়ে ঢুকছে, একটা নিউরোমাসকুলার জাংশন বলি আর কি, সেই জাংশনেতে কিছু কেমিক্যাল, অনেক প্রক্রিয়া হয়, কিছু রাসায়নিক প্রক্রিয়া হয়, তারপরে মাসলটা সংকোচন হয়। এবার এইটা হোল জিনিসটা যেটা হয় অত্যন্ত খুব তড়িৎ গতিতে, বিদ্যুৎ গতিতে হয়। কি কি হয় সেই বিশেষ বিবরণে যাচ্ছি না, কিন্তু এর কোথাও একটা যদি ডিফেক্ট হয়, মাসলটা কন্ট্রাক্টেড হলো কিন্তু রিল্যাক্স আর হলো না, সেটা খুব পেইনফুল। আচ্ছা, এবার একটা যেটা বলছিলাম যে ডিহাইড্রেশন একটা কারণ, তারপরে আরো কারণ যেগুলো হলো, কারো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে, পটাশিয়ামের ঘাটতি আছে, ভিটামিন ডি এর ঘাটতি আছে, এইসবগুলো কিছু মিনারেলস অ্যান্ড ভিটামিনের যদি ঘাটতি হয়, তাহলে কিন্তু আমাদের এটা হতে পারে। অর্থাৎ এই যে সংকোচন প্রসারণ যেটা বলছিলাম, মানে ফুড সাপ্লিমেন্ট গুলো ঠিকঠাক মতো না পেলেও জল যদি আমাদের সারাদিনে কম হয়, খাই, তাহলে কিন্তু আমাদের হতে পারে। অর্থাৎ এই একটা কারণ আছে। কিছু কিছু ওষুধ আছে আমরা হয়তো কোনো রোগের জন্য খাই। ফর এক্সাম্পল আমি বললাম যে কারো ব্লাড প্রেশার আছে, কেউ ডায়রিউটিক্স খান, ডাইউরেটিক্স কিছু খাওয়া, কিছু সাইকোট্রিক ড্রাগ খাওয়া, বা ব্লাড প্রেশারে অন্য কোনো কারণে কিছু কিছু অ্যালজাইমার রোগ, সেই অ্যালজাইমারের যে ওষুধপত্র কিছু আছে, সেগুলো খেলেও দেখা যায় যে এই মাসল ক্র্যাম্প হচ্ছে। আবার বিশেষ করে যারা বলি যেটা কিডনি ডিজিজ যাদের হয়, ডায়ালিসিস হয়, তাদের জল খেতেই কম বলে, হয়তো 3 লিটার তার দরকার, তিনি খাচ্ছেন 1.5 লিটার, তাতেও কিন্তু তার হতে পারে। অর্থাৎ এই বিভিন্ন কারণ আছে যেগুলোকে আমাদের এইগুলো সমস্ত সমস্যাগুলো হয়। আচ্ছা, না আমি বলছি এটা সারার উপায়টা কি? মানে আপনাদের মডার্ন মেডিসিনে আপনার দীর্ঘদিনের মানে কর্মজীবনে আপনি কিরকম কিরকম ক্রিটিক্যালিটি পেয়েছেন এখান থেকে? হ্যাঁ, যেটা সেটা হলো কি, এটা দুটো জিনিস আছে। একটা হলো গিয়ে হঠাৎ একটা গ্রুপে মাসল হলো, খুব কমন যেটা হয় পায়ে। পায়ের কি, আমি এবার একটু মডেলটাই দেখাই। পায়ের এইখানে যদি একটু দেখানো যায়, এটা এই যে পায়ের কাপ মাসল, যেটাকে একটু ক্লোজ করে দেখাবে। হ্যাঁ, ক্লোজ করলে এটা দেখতে পাচ্ছেন যে এই একটা মাসলটাকে, এই এটা হচ্ছে আমাদের কাপ মাসল বলা হয়। কাপ মাসল যখন হয় তখন দেখা যাবে যে এটা ফুলে উঠেছে, এবং এটাকে আপনি যদি টাচ করেন দেখবেন যে শক্ত হয়ে গেছে এই মাসলটা। ওকে, এবার অ্যাকিউট যখন হয় তখন আমি কি করব না, সেই অবস্থাতে আমি যদি, আপনি পাটাকে আবার সোজা করতে যাবেন যখন, তখন প্রচন্ড পেনফুল। আপনি ধীরে ধীরে পাটাকে সোজা করুন, পায়ে এইটা মাসল, মানে পায়ের ফিট যেটা, হ্যাঁ ফিটটাকে প্রথমে এরকম হয়ে যায়। এই মাসলটা কাপ মাসলটা হলেই মানে হলো গে এরকম হয়ে যায়। ঠিক ঠিক ঠিক। এইটাকে আপনি ধীরে 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 ধীরে, হঠাৎ করলে কিন্তু মাসল ছিঁড়ে যায়। আচ্ছা, দুম করে আপনি করতেই পারেন। ঠিক, এরকম কিন্তু বহু মানুষের বসে থাকতে থাকতে হঠাৎ করে হয়ে যায়। একদম ঠিক হাতে হয়। আমি আরো একটা কথা বলি, যারা গিটার বাজায়, বারটা ধরে থাকে, ধরে এই যে নাড়াতে, ওই যে এটা করে বাঁধে করছেন, বাজাতে করছেন, দেখা যায় যে এই মাসলগুলো হঠাৎ তার কন্ট্রাকশন হয়ে গেল, স্প্যাজম হলো, পারে না, মানে একটা তাল কেটে যাবে পর্যন্ত। এবার এটা যেটা বলি যে এরকম যদি হঠাৎ অ্যাকিউট একটা হয়, তাহলে আপনি কি করবেন না, ধীরে 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 দেখুন
কয়েক সেকেন্ড সময় লাগবে, একটু টেনে সোজা করে দিন, দেখবেন যে আপনার রিলিফ হয়ে গেল। কারণ এই যে মাসেল ক্র্যাম্পটা থাকে কিন্তু কয়েক সেকেন্ড থেকে শুরু করে 15 মিনিট 16 মিনিট পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, এই ততক্ষণটা তো খুব পেনফুল। আপনি এই 15 মিনিট সময় কাটানো কিন্তু খুব ডিফিকাল্ট। চোখের জল বেরিয়ে আসে, চোখের জল কি মানে মনে হয় যেন প্রাণ চলে যাবে, প্রাণ চলে গেল, ঠিক প্রাণ চলে যাবে একদম। তো এটার উপায় হলো কিন্তু এটা শুধু আমি এটা পায়েরটা দেখালাম। ধরুন আমি যদি হাতের কথাটা বলি, হাতে হঠাৎ আপনি দেখলেন যে আপনার হাতটা এই আঙুলটা একদম এরকম হয়ে গেছে, একদম সোজা হচ্ছে না। আমারও হয়েছে একবার, হয় অনেকেরই হয়, মানে অনেকক্ষণ ধরে কিছু লিখছি বা কিছু ধরে থাকতে এক্স্যাক্টলি রাইটিং, যারা অনেকক্ষণ ধরে লেখালেখি করছে তাদের হতে পারে। আপনি কি করবেন না, এই আঙুলটাকে আস্তে আস্তে অন্য এই হাত দিয়ে আর কিছু করার ক্ষমতা নেই। আচ্ছা, এই হাতটা দিয়ে ধীরে ধীরে এটাকে আবার সোজা করুন, তারপরে আঙুলটাকে নিয়ে পেছন দিকটা উল্টো দিক করুন। আচ্ছা, আমি পরে আসবো যে স্ট্রেচিং প্রত্যেকটা জায়গার আগে থেকেই আমি যদি মাসেলগুলোকে টোন আপ করে রাখি, স্ট্রেচিং এক্সারসাইজ রেগুলার একটা করতে থাকি, তাহলে কিন্তু এগুলো হবে না। ঠিক, তার মানে এই এক্সারসাইজের পার্টটা এখানে আপনি খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব দিচ্ছেন। একটা হলো যেটা বলি যে জল খাওয়াটা যেমন ইম্পর্টেন্ট, এবং আমার খাবারের মধ্যে যেটা বললাম যে কিছু মিনারেলস এবং ভিটামিন গুলো আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আর একটা হলো এক্সারসাইজ। এই এক্সারসাইজ না করলে কিন্তু, এই স্ট্রেচিং না করলে হঠাৎ হঠাৎ এটা হয়ে যাবে, এবং হলে আপনি তার মুক্তির উপায়টাও হলো এটা আস্তে আস্তে তাকে রিল্যাক্স। হ্যাঁ, এই আপনার যদি জানা থাকে যে এইভাবে মুক্তি পাওয়া যায়, আপনি তো বসে থাকবেন না 10 মিনিট 15 মিনিট ধরে। আপনি যদি এরকম চলতে থাকে, সেই সময়টা কাটানো মুশকিল, তাই না? এইগুলোকে খানিকটা ব্যাপারটা ঠিক হলো। আর এছাড়াও যেটা হয়, পায়ে তো একই জিনিস হতে পারে। পায়ে তো আপনি কি করবেন না, ঠিক উল্টোটাই করবেন। পায়ে বলতে কি, ফুট মাসেলগুলো তো ওইভাবে আপনি হাতের মতোই আস্তে 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 স্ট্রেচ করুন, রিভার্স স্ট্রেচিং করতে হবে, স্ট্রেচিং করুন, যেদিকে বেঁকে যাবে তার উল্টো দিকে, শুধু এটা যে হাত আর পায়ে হয় তা না, এমনটা হতে পারে পুরো বডির মাসেলগুলোই হতে পারে। ঘাড়ে হতে পারে, হ্যাঁ ঘাড়ে হতে পারে। ঘাড়ে আমি অনেক লোককে দেখেছি, খুব কমন হতে পারে। এবং শুধু তাই না, তবে একটা জিনিস মনে রাখতে হবে এইখানেতে, আমি তো মাসেল ক্র্যাম্প মানে হলো কয়েক মিনিট থাকবে, সাময়িক একটা বাবার ভাবছি, কিন্তু এর পিছনে একটা খারাপ জিনিস লুকিয়ে আছে। কিরকম? সেটা কিছু মেডিকেল কারণ থাকতে পারে। ফর এক্সাম্পল মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, কিছু নিউরোলজিক্যাল কারণ হয়তো লুকিয়ে আছে। তাদেরও স্প্যাজম এরকম হলো, বা রিপিটেড মানে স্প্যাজম হচ্ছে, মানে মাসেল ক্র্যাম্প বারবার মাঝে মাঝেই হচ্ছে, তাদের কিন্তু হয়তো একটা নিউরোলজিক্যাল কারণ আছে। আচ্ছা, সেই কারণটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, যদিও সেটা রেয়ার। আচ্ছা, যদি দেখা যায় যে এরকম রিপিটেডলি হচ্ছে, মানে তখন কিন্তু আমি আর ঘরে বসে থাকবো না, তখন আমি চিকিৎসকের কাছে যাব এবং নিউরোলজির একটা প্রপার ইনভেস্টিগেশন ইত্যাদি করবো। তার সাথে মাসেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে, মাসেলের জোর কমে যাচ্ছে, আমি তো ভাবছি যে নর্মাল মাসেল ক্রাম্প, তা নয়, এটা হতে পারে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আপনার কি কোনো নির্দিষ্ট সাজেশন থাকবে যে এই এক্সারসাইজ করা উচিত? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আমি বলি ঘাড়ের জন্য কি থাকবে? আপনি একটা খুব সুন্দর এক্সারসাইজ, গত যে আপনার সঙ্গে এই নিয়ে আমার সেকেন্ড মনে হয় এপিসোড, তো প্রথমে আপনি দেখিয়েছিলেন একদম মাথার কি করে ঘাড়ের ব্যথা হলে, সেটা মনে হয় খুব এক্স্যাক্টলি সেগুলো ঘাড়ের কিছু ছিল প্রবলেম। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছি, যে একটা এই থেকে মুক্তি পাওয়ার কি কতগুলো নর্মাল লাগছে মাসকুলার স্কেলেটাল সিস্টেমে, একটু ভালো রাখতে গেলে কতগুলো নর্মাল টোনিং প্রসিজিয়ার কিছু জিনিস আছে। একটা যেমন বললাম যে খাওয়া দাওয়ার বিষয়টা, আপনি একটা ব্যালেন্স ডায়েট খান, যে ডায়েটের মধ্যে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি, মিনারেল, ভিটামিন ইত্যাদি থাকবে। খাবারের ব্যাপারটা গেল, অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বা ভিটামিন ডি এর যেন আমার ডেফিসিয়েন্সি না, ঘাটতি যেন এইটা হয় না। এটা যদি হয়, আপনি 1000 এক্সারসাইজ করলেও কিন্তু মেটাতে পারবেন না। অর্থাৎ এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত যেটা হলো গিয়ে, যে জল বেশি করে খেতে হবে, জল পরিমাণ মতো খেতেই হবে। আপনার কাজটা এমনই যে প্রচুর ঘেমে যাচ্ছেন, ঠিক, এটার একটা ব্যাপার। তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ।
আমি একটু দেখাবার চেষ্টা করি যতটা এখানে বসে বসে দেখানো যায়। নিশ্চয়ই, যেটা হলো গিয়ে নিশ্চয়ই। ঘাড়ের একটা আছে, হুম, এই কিছু শোল্ডারের কিছু আছে, হুম, হাতের কিছু আছে। যেমন ঘাড়ে যদি আমি এরকম বসেও থাকি, হুম, স্ট্যাটিক এক্সারসাইজ, আমি যদি এরকম ধরি, হুম, আমি হাতটা আমি মাথার পেছনে রাখলাম, হুম। এবার মাথাটা দিয়ে হাতটাকে ঠেলার চেষ্টা করলাম, আচ্ছা, কিন্তু কেউ কোথাও যাবে না, ওখানেই থাকবে। আচ্ছা। একটা মানে আমি দেখুন, হাত রাখছি হ্যাঁ, পেছনে। আপনি একবার চেষ্টা করে দেখুন, দেখুন আপনি হাত দিয়ে দেখুন যেখানে টান, হ্যাঁ, হ্যাঁ, বেশ হ্যাঁ। মাসল মানে আমার মাথাটা পেছবে না, মানে হ্যাঁ। আমি প্রথম বডিটাকে ভালো সোজা রাখবো, হ্যাঁ, হ্যাঁ, তারপর আমি হাতটা দিয়ে ধরে মাথাটা দিয়ে হাতটাকে পিছনের ঠেলছি। মাসলগুলো টাইট হচ্ছে। একদম, একদম, একদম আবার ঘাড়ের ঠিক এখানে। উল্টোটা, আমি যদি মানে হাতটা, আপনি যখন অনুষ্ঠান দেখছেন আপনি নিজে করে দেখুন, যারা টিভিতে দেখছেন, যারা করছেন হ্যাঁ, আমি বলছি নিজে তারা আপনারা এক্ষুনি দেখুন। করে দেখুন, এক্ষুনি। হ্যাঁ, এবং হাতটাকে সামনে রেখে কপাল দিয়ে ওই হাতটাকে একই রকম ঠেলুন, ভাবে। হাতটাকে ঠেলুন। হ্যাঁ, দেখুন সামনের এই মাসেলগুলো খুব টাইট হয়ে গেছে। ঠিক, ঠিক। আবার ঠিক কানের উল্টো দিকে, কানের উপরেতেই একটা চাপ দিয়ে হুম। মাথা দিয়ে হাতটাকে ঠেলুন। এতে কি এটা হয়ে হচ্ছে? আছে। এই পাশটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আবার এটা উল্টোটা করুন, ঠিক। এই দিকটা হবে। আবার এটাও করতে পারেন এর সঙ্গে, এই চিবুক দিয়ে এটাকে ঠালুন। দেখুন এইটা হচ্ছে এই ওই জায়গায়, muscle এই গুলো। জায়গাটা, হ্যাঁ, এটাতে শুধু মাসেল ক্র্যাম্প নয়, হুম। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস Yes, যেটা বলি, yes, তাতেরও ব্যথাগুলো কমে যায়, Exactly. অনেকখানি সিমটম কমে যায়। আচ্ছা, এটা একটা গেল। আমি হ্যাঁ। শুধু আরো কি করতে পারি, আচ্ছা। এইগুলোও করতে পারি, কিছু শোল্ডার এক্সারসাইজ, শোল্ডারটাকে রোল আপ করা। এটা হুম, আমরা হুম। মাঝে মাঝেই করি না, হুম। একটুখানি আড়িমুড়ি হুম, ছাড়া হুম, বলি হুম, একটা, হুম, হুম। সেই আড়িমুড়ি ছাড়াটাই আপনি এক জায়গায় বসে 20 বার করুন, তো আপনি দেখুন যে অনেক রিলিফ পাবেন। আপনি কি সাজেস্ট করছেন এটা রেগুলার করতে? আমি তো রোজ করতে বলছি। বাট আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু এরকম ব্যাপার এটা যে এই এই নয় যে অনুষ্ঠান যখন দেখছেন, হলো, হ্যাঁ, হ্যাঁ। মানে ইউ ডু ইট রেগুলারলি। হ্যাঁ, রেগুলার। কখন করবে? ইভিনিং টাইম অর মর্নিং? এনি টাইম, এনি টাইম, আচ্ছা, আচ্ছা, এনি টাইম। আচ্ছা। তার কারণ হলো গিয়ে যে এই আমার খাবার তো রোজ দরকার লাগে, হুম, তো এক্সারসাইজও রেগুলার দরকার লাগবে। ঠিক। এই নয় যে যখন হবে বা কখন হবে বলে আমি করব, তা না। না, না, এটা রেগুলার একটা প্রসিডিওর। এই স্ট্রেচিং এর মধ্যে যদি আমি রাখি, এটা একটা এক্সারসাইজ। এটা দেখুন খুব সহজ, এটা একটা হয়। হাতটা কতটা যাচ্ছে পেছনে দেখুন। হ্যাঁ, হাতটা এই দুটো স্ক্যাপুলার বোন আছে না, একদম, এই দুটোকে এই করা, একদম। মানে আমি এরকম এইটা মিলিটারি একটা অ্যাটিটিউড, এইটা করলাম। এটা যে আপনি 20 বার করুন, দেখুন অনেকখানি কাজ হয়। তারপরে ঘাড় এইটা করতে পারলাম, এই যে এগুলো তো খুব সহজ জিনিস, এগুলোকে আমি করতে পারি। তারপরে একটা আপনি ওজন নিন, আচ্ছা, নিয়ে আপনি 2-4 বার এটা করুন, আচ্ছা। এটা একটা এক্সারসাইজ। এগুলো যে কোনো মানুষ যে অবস্থায় আছেন যেখানে খুশি করতে পারেন আপনি, আচ্ছা। এবং এত হেল্পফুল। আরো একটা আমি আগের দিন বোধহয় দেখিয়েছিলাম, এই যে এটা করুন, একটু আগে বলছিলাম যেটা স্ট্রেচিং, মানে হাতটাকে পেছন দিকে একদম এরকম করে করুন। আবার উল্টো দিকে এটাকে করুন, বেশ কয়েকবার করে করতে থাকুন। দেখুন যে এগুলোর আপনার ইনসিডেন্সটাই কমে যাবে। ঠিক। যদি কেউ ভোগেন এরকম ভাব, কমে যাবে বা হবে না রাদার। ঠিক। সিমিলারলি এই যে পায়ের কথাটা বলছিলাম, যে একটা মানুষকে যদি এরকম করে শুয়ে থাকে, আপনি ঘুম থেকে ওঠার আগে, আমি এইখানে যদি কি করা যাবে, প্রকাশ করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আর ল্যাপটপের উপরে, হ্যাঁ, পারবে। ও তো অর্ক সবই। আপনি শুয়ে আছেন এইভাবে, আপনি ঘুম থেকে ওঠার আগেই আপনি মাথাটাকে একটু তুলুন আর দুটো পাকে, ও মানে কোমরের উপর ভরটা রেখে, হ্যাঁ এক্স্যাক্টলি, পাটাকে 6 ইঞ্চি 8 ইঞ্চির মতো তুলুন, অর্থাৎ এরকম একটা ধনুকের মতো একটা হয়ে গেল। অসাধারণ। এটা দেখতে যত সোজা মনে হচ্ছে এত সোজা নয়, খুব সহজ, কিন্তু আপনি রেগুলার করেন বলে সোজা মনে হচ্ছে, কিন্তু এটা করলে কিন্তু ভীষণ অত্যন্ত পেটেরও কাজ, মানে পেটের মাংস, পেটের মাসেল গুলো একদম, এবং শুধু তাই না, এত উপকারী এগুলো। আপনি আর কিছু না পারেন অন্তত পাটায় তুলুন, তাও করতে পারেন। এটা তুলে ধরে রাখাটা একটু কষ্ট, একটু ধরে রাখতে হবে, হোল্ড করতে হবে অন্তত। এটা করতে খুব উপকার পাওয়া যায়। আর তাছাড়া আরেকটা জিনিসটা যেটা বললাম, যে আপনি শুয়ে আছেন, আর একটু ফোকাস করা যাবে পায়ের দিকটা। হ্যাঁ, রয়েছে পাটা একদম, এই যে পায়ের পাতাটা, এবার আপনি যখন শুয়ে আছেন তখন দেখুন 2-4 বার এই পায়ের পাতাটা উপরে তুলুন, রাইট, আবার নামান। ভেরি গুড। এবার এইটা দেখুন 1 হলো, নিচে নামালেন 2 হলো, উপরে তুললেন 3, পুরোটা যতটা ওঠে, আবার নিচে যতটা পারবেন নামান 4 হলো, 5, 6, 7, 8 করে আপনি 30 গুণ। আচ্ছা, সকালে 30, সন্ধ্যায় 30, পারলে মাঝে আরো একবার। এতে কিন্তু এই যে আপনি যে ক্র্যাম্পটা মানে আপনি যে পেছনটা দেখাচ্ছিলেন পায়ে, ওইটার কাজে লাগবে, এইটার কাজে লাগবে।
এবং আপনি ইনস্ট্যান্ট বুঝতেও পারবেন, এটা এরকম নয় যে ওষুধ খেলাম কখন কাজ করবে, মানে ওয়েন ইউ ডু ইট মানে ইনস্ট্যান্টলি ইউ ফিল দ্যাট হোয়াট অ্যাকশন ইজ গোয়িং অন। এক্স্যাক্টলি তাই। এবং বুঝতে পারবেন, এবং অত্যন্ত কাজে, শুধু একদম। এই ক্র্যাম্পের জন্যও না, হ্যাঁ, এই মাসেলের নানা জটিল অবস্থা যাই থাকো, আর্থ্রাইটিস, মানে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে আপনার শরীরে, ফ্লেক্সিবল, এটা হলো স্ট্রেচিং এক্সারসাইজ বলে। হ্যাঁ। জয়েন্ট গুলোকে আমাকে একটু ফ্লেক্সিবল করতে হবে। কেমন? ঠিক। তো এই এক্সারসাইজ গুলো করা যায়। আপনি যদি একটু বসেই থাকেন, ধরুন খাটের উপরে বসে আছেন বা বেঞ্চের উপরে এতে বসে আছেন, চেয়ারে বসে আছেন, এরকম আমরা যদি এরকম দেখাই, হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই পাটাকে সোজা করলেন, আচ্ছা, আবার এই ভাঁজ করলেন, আচ্ছা, আবার এটাকে যখন রেস্ট পেলো উল্টো পাটাকে সোজা করলেন, আবার ভাঁজ করলেন, আবার উল্টো দিকে এটাকে করলেন, এই এক্সারসাইজটা করলেন। এটাকে করা যেতে পারে, এটাও 30 বার হলো, এটাও 30 বার, বা 1 2 3 4 করে 30-এর একটা ফর্মুলা করুন, বা যেটা আপনার সুবিধা মনে হয়, যে 20 বার করবেন বা 25 বার। প্রথম অল্প থেকে শুরু হবে, তারপর দেখবেন নিজের মধ্যে ইন্টারেস্ট চলে আসবে। কোনো ক্ষতি নেই, খুব বেশি করলেও কোনো ক্ষতি নেই। তবে একটা জিনিস হলো ওভার এক্সারসাইজ নয়। হঠাৎ আপনি 100 বার করতে গেলেন, দেখলেন যে একটা প্রবলেম হয়ে গেল। এটার কথা বলি যে কখনোই বেশি ভালো কিছু না, বেশি জিনিস। অর্থাৎ এই নিচে থেকে উপর পর্যন্ত আপনি ব্যায়াম করতেই পারেন, আপনার অনেক সমস্যা কেটে যাবে দেখবেন। আচ্ছা, তাহলে আমাদের কথাটা যেটা বলতে চাই যে প্রিভেনশনটা খুব জরুরি। একদম। খাওয়া দাওয়ার একটা ব্যালেন্স ডায়েট, তার মধ্যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি, ভিটামিন, মিনারেলস থাকবে। জল বেশি খাবো আমরা, কিছু কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। তবে মনে রাখতে হবে যে আমার ওই স্প্যাজমটা একটা জায়গায় হচ্ছে না, পুরো শরীরে হঠাৎ হচ্ছে। পুরো শরীরে যদি হয় তাহলে কিন্তু আমাদের একটু চিন্তার বিষয় আছে। আমাকে হয়তো নিউরোলজি বা ইত্যাদি, তার সাথে হয়তো নার্ভের উইকনেস আছে, মাসল উইকনেস, তাহলে কিন্তু অন্য চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। কারণ ওই অবস্থা আমি যদি বাড়িতে বসে থাকি, আমি একটা অন্য জিনিস কিছু মিস করে। আচ্ছা, ওকে, তো সেটার কথা ভাবতে হবে। ঠিক। তার মানে এটা আপনি বলছেন যে এক্সারসাইজ হচ্ছে একটা সবথেকে বড় বিষয় এখানে, মানে ওষুধপত্রের সেরকম কোনো প্রেসক্রিপশন করার আমি বলবো কি যে এটা হঠাৎ পেনফুল, তো এই পেনটা যখন যাদের হয় দেখা যায় যে এর পরেও 2-4 দিন ব্যথা ট্যাথা আছে, তো সেটা করণীয় কি? আমি সেই ইমিডিয়েটলি না হয় ওই স্ট্রেচিং করে রিলিফ হয়ে গেল। তারপরে যেটা করতে পারি যে ওইখানেতে আমি একটু মাসাজ করলাম, জেন্টল ম্যাসাজ, নট হালকা করে মাসাজ করলাম, একটু কোল্ড কম্প্রেস করলাম, কেউ কেউ একটু হালকা গরম সেঁক দিয়েও আরাম করতে পারে, শুনেছি সেটুকু দেওয়া যেতে পারে, বাট বেশি নয়। আচ্ছা, আর হলো গিয়ে পরবর্তীকালে এক্সারসাইজ আর পেইন কিলার কিছু, ওভার দ্য কাউন্টার কিছু পাওয়া যায়, প্যারাসিটামল ট্যাবলেট, সেটা আমরা খেতে পারি, বা ডাইক্লোপেনাক কিছু, অল্প 2-1 দিন, বেশি লাগে না। আমি বলছি যে আমারও হয়েছে, যে হয়নি তা না, আমি অভিজ্ঞতা থেকে বলছি, লাগে না, খেতে লাগে না। কেউ কেউ অ্যানালজেসিক একটু ক্রিমও লাগান ওখানে, সেটাও করতে পারেন। কিন্তু সতর্ক থাকবেন যে আপনার এরকম যদি হতে থাকে, আপনি একবার চেক করেন, ব্লাডে চেক করেন যে আপনার ইউরিক অ্যাসিড লেভেল ঠিকঠাক আছে কিনা, আপনার ভিটামিন ডি ঠিক আছে কিনা, ক্যালসিয়াম ঠিক আছে কিনা, অর্থাৎ এইগুলোকে একবার একটু টেস্ট, এগুলো একটা রুটিন চেকআপের মধ্যে থাকা উচিত, রুটিন চেকআপের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আপনার এই এক্সারসাইজের জন্য কোনো এজ ব্যারিয়ার নেই তো? মানে এজের ক্ষেত্রে যে আমার 60 হয়ে গেছে, মানে ক্রস দ্য 60 ইয়ার্স, মানে 60 ইয়ার্স অফ ওল্ড, এবার আমি পারবো কিনা করতে, এরকম কোনো ব্যাপার? কোনো, এই যে এগুলো দেখালাম, আপনার কি মনে হলো যে এগুলোকে খুব সবাই পারবে না? না, খুব সহজ জিনিস। ঠিক, আমি তো 100 কেজি ওজন নিয়ে তুলছি না, আমি শুধু জাস্ট সিম্পল মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কথা যেটা বলি সেটাই করতে হবে। আর এক্সারসাইজ না করলে কেউ ভালো থাকে। আজকাল এক্সারসাইজের উপরে এত জোর দেওয়া হয়, ঠিক, যে জিম টিম প্রত্যেকটা জায়গায়, একদম আপনি ঠিক বলছেন। খাওয়া দাওয়াটার ব্যাপারটাও আছে। ওয়েদার এই ক্ষেত্রে কি আপনি যোগা প্রেসক্রিপশন, মানে যোগা ইজ এ কাইন্ড অফ এক্সারসাইজ, যোগা ইজ এ কাইন্ড অফ এক্সারসাইজ, এটাই এক্সারসাইজ। সেই এক্সারসাইজ বিভিন্ন রকমের, এটা আমি যোগাই বলি বা বারবার জিমের বলি, যেমন সফিস্টিকেটেড। কারণ হলো গিয়ে আজকাল, আর যেটা বারবার আমি বলি যে ভিটামিন ডি, আর ডিটা ওটা খুব ইম্পর্টেন্ট, ওটাও দেখে নিতে হয়। আর হাঁটা চলা তো কমে গেছে, এর ডিপোজিশন আপনারা দেখতে পাচ্ছেন না, মানে এই যে ভিটামিন ডি, এখন তো লোকের ওদের
মানে বেরোচ্ছে না, আমাদের সংস্পর্শে যাই না সেইভাবে। যত সিভিলাইজড হচ্ছে কতগুলো জিনিস আমরা হারাচ্ছি, যখন হাঁটছি না, এক্সারসাইজ করছি না, ঠিক ঠিক যত সিভিলাইজ মানে হলো হাঁটা চলা কমে যাচ্ছে, আমাকে হাঁটতে হবে না, লিফট আছে, আছে, এমনকি এয়ারপোর্টে ট্রাভেল লেডার আছে, আমি চলে গেলাম, আরো কম হাঁটা হয়ে গেল, তো মুশকিল হয়ে গেছে, হাঁটা চলা এত কমে গেছে, যত হাঁটা যায় তত কিন্তু শরীর ভালো থাকে, ওভার নয় অবশ্য নিশ্চয়ই, কিন্তু হাঁটাটা দরকার, ভিটামিন ডি এর দরকার, অন্য মিনারেলস গুলো দরকার, পরিমাণ মতো জলের দরকার আছে, পুরো একটা ব্যালেন্স, পুরো ব্যালেন্স, মানে হঠাৎ করে আমার কোনো জিনিস হয় না খারাপ, অফকোর্স দিনের পর দিন আমার অসতর্কতা আমার শরীরকে খারাপ করছে, শরীরকে খারাপ করতে, এবার খারাপ করলে আমরা তখন একটা মানে উদ্ভ্রান্তের মতো, পরিবারের মানুষ মানে যিনি অসুস্থ হলেন তিনি তো হচ্ছেনই, সঙ্গে পুরো পরিবারটা কিন্তু উদ্ভ্রান্তের মতো পরিস্থিতির মধ্যে হয়ে যায়। সচেতনতা যদি বাড়ানো যায়, দেখা যাবে এটা পুরো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো অসাধারণ। মানে ডাক্তারবাবু যেটা বললেন, আপনারা পরবর্তীকালে ইউটিউবে গিয়ে এই প্রোগ্রাম দেখবেন এবং দেখার পর এই যে জেনারেল যে এক্সারসাইজ গুলো, একদম জেনারেল, মানে দেয়ার ইজ নো এজ ব্যারিয়ার, অ্যাটলিস্ট সেখানে আর কোনো রকম কিছু নেই, আপনি যদি একটু করতে পারেন, সেটা হচ্ছে মাথার পেছনে হাত দিয়ে প্রথম, কপালে হাত দিয়ে, তারপরে হচ্ছে চিবুকে হাত দিয়ে, কানের পাশে হাত দিয়ে, এই কানের পাশে হাত দিয়ে, পায়ের ক্ষেত্রে যেটা উনি বললেন, পায়ের পাতাটাকে সামনে নেওয়া পিছনে নেওয়া, সামনে নেওয়া পিছনে নেওয়া, ঘুম থেকে ওঠার পর, আমি আরেকবার এইগুলো বলে দিচ্ছি, ঘুম থেকে ওঠার পরে পাটাকে একটু উঁচু করলেন, পিঠটাকে একটু উঁচু করলেন, মানে মাথার দিকটা উঁচু হলো, কোমরের উপর বডিটা থাকলো, পাটা উঁচু হলো, এটা করতে পারেন। এটা যদি প্রথম দিকে প্রবলেম মনে হয়, কারণ আমি এটুকু বুঝি যে আপনার এক্সারসাইজ হচ্ছে শরীর ধীরে ধীরে নেবে, প্রথম আপনি বিরাট কিছু করে ফেলতে পারবেন না, ধীরে 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 শরীর সেটাকে অ্যাডপ্ট করতে থাকে ধীরে ধীরে। তাহলে কি হবে, আপনি শুধু শুয়ে পড়ে পাটাকে উপরে তুলুন নামান, এটা ইজি করতে পারবেন, কিন্তু কোনো একটা পয়েন্টে হোল্ড করে রাখাটা একটু ডিফিকাল্ট, চেষ্টা করবেন করা, পেটের মাংসপেশিতে ব্যাপক কাজ করে। মানে আমি তো ডক্টর রয়কে ধন্যবাদ জানাবো এই কারণের জন্য যে আপনি ওষুধের কথা বললেন এই আধ ঘন্টার প্রোগ্রামে অনেক কম, রেদার একজন মডার্ন মেডিসিনের একজন শিষ্য হয়ে, মডার্ন মেডিসিনের একজন ডক্টরস হয়ে, যিনি অর্থোপেডিক ডিপার্টমেন্টে দীর্ঘদিন ক্যালকাটা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ছিলেন, তিনি কিন্তু আজকের এই বিশেষ অনুষ্ঠানে হেল্পলাইনে গুরুত্ব দিলেন হচ্ছে এক্সারসাইজের উপরে। আমি আমার সব প্রত্যেকটা কথা বললাম অভিজ্ঞতার বেসিসে বলা, একদম তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা করলে আপনাকে ওষুধ খেতে হবে না, হাসপাতালে ভর্তি থাকতে হবে না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর রয়, আপনাকে সঙ্গে থাকবার জন্য। আজকের অনুষ্ঠানের হাতে আর সময় নেই, আমাদের শেষ করতে হবে। আপনারা আজকে থেকে এই এক্সারসাইজগুলো চালু করুন, কিরকম আছেন অবশ্যই নেক্সটে আমাদের ফোন করে পরবর্তী সময় জানাবেন। ফেসবুকে, ইউটিউবে সিটিভিএন অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকে অনুষ্ঠান দেখতে পারেন। অনেক ধন্যবাদ ডক্টর রয়কে, নমস্কার সবাইকে।